আমি নিশি। আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সব কিছুই রাজশাহীতে। রাজশাহীর বাইরে আমার তেমন কখনো কোথাও যাওয়া হয় নাই। তা আমাদের তেমন আত্মীয় স্বজন কেউ নাই রাজশাহীর বাইরে কেউ। আর হচ্ছে আমার যে বড় আপুকে বিয়ে দেওয়া হয়েছে সেটাও রাজশাহী শহরে। আমাদের বাড়িটা হচ্ছে একদম অজপাড়াগাঁও, রাজশাহীতে একদম গ্রামের ভেতরে। আর বড় আপুর বিয়ে হয়েছে রাজশাহী শহরে, ততটুকুই আমার যাওয়া হয়েছে। আমার নানু বাড়ি, দাদা বাড়ি সব আমাদের এখানে আশেপাশে। তো যার কারণে হচ্ছে রাজশাহীর বাইরে তেমনভাবে আর কখনো আমার যাওয়া হয় নাই। তো আমরা দুই বোন, আমার মা একা, আমার বাবা মারা গেছে আমি ছোটোবেলায়। তো মাই হচ্ছে কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করছে। তো আমার বড় আপু ভীষণ সুন্দরী, যার কারণে তার বিয়ে হয়ে গেছে এভাবেই। দুলাভাই তাকে দেখে পছন্দ করে এভাবে মানে টাকা পয়সা খরচ দিয়ে তারপরে বিয়ে করছে। আর আমি দেখতে মোটামুটি আপুর মতো তত সুন্দরী না, তবে বলা চলে সুন্দরী। তো আমার পড়াশোনাটা আমার মা কখনোই বন্ধ করেনি। আমার আপুকে আমার মা ইন্টার পর্যন্ত পড়াশোনা করাইছে, খুব কষ্ট করে হলেও। ওনার মানে মামাদের কাছ থেকে, খালাদের কাছ থেকে, সবার কাছ থেকে টাকা পয়সা চেয়ে হলেও আমার পড়াশোনাটা কখনো আমার মা বন্ধ করেননি। তো আমিও খুব ভালো স্টুডেন্ট ছিলাম। সেই সুবাদে এসএসসিতে আমার জিপিএ 5 আসে, খুব ভালো রেজাল্ট হয়। এখন কলেজে ভর্তি হব, এই সময়টাতে মার কাছে টাকা নাই। তো এসএসসির যে রেজিস্ট্রেশন ফি ছিল বা যাতায়াত খরচ ছিল, যে একটা পরীক্ষা দিতে যাওয়ার আসার, এগুলো দুলাভাই অনেক টাকা দিছে। তো মা হচ্ছে আমার দুলাভাই ভীষণ ভালো মানুষ। তো মা হচ্ছে আর চাইতেছিল না দুলাভাইয়ের কাছে। তখন মা, তার অনেকগুলো ছাগল আছে, আমার মায়ের প্রায় 7-8টা ছাগল। ওইখান থেকে আমার মা হচ্ছে একটা ছাগল বিক্রি করে। তো ছাগলটা বিক্রি করে তখন আমাকে টাকা দেয় কলেজে ভর্তি হওয়ার জন্য। এরপরে আমি কলেজে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে তো মানে কলেজে শহরে যাব প্রতিদিন, নতুন একটা এক্সপিরিয়েন্স। তার মধ্যে কলেজ যাওয়া মানেই তো খুব একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে না? এসএসসির শেষে বড় হয়ে গেছি, একা একা কলেজ যাব। তো ভর্তি টর্তি হওয়ার পরে হচ্ছে ড্রেস বানাইলাম, তো সব কিছু হইলো ঠিকঠাক মতো। তারপরে কলেজ যাওয়ার যেদিন আমার প্রথম দিন, ওই দিন কলেজ গেলাম। যাওয়ার পরে আমার সাথে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা। আমি কলেজে ঢুকছিলাম ওই সময়টাতে, মানে কলেজের গেটের একটু বাইরে, পুরোপুরি ভেতরে যাই নাই। ওই সময়টাতে একটা ছেলে কোথা থেকে বাইক নিয়ে এসে, মানে বাইকটা থামাতে থামাতে একদম আমার পায়ের সামনে নিয়ে আসছে, এবং বাইকের গায়ে মানে চাকার মধ্যে যে লাগানো কাদাগুলো ছিল সেটা হচ্ছে আমার পায়ের মধ্যে, আমার সালোয়ারে লেগে গেছে। তো এক তো সাদা সালোয়ার, তার মধ্যে আজকে আমার প্রথম দিন কলেজে। তো এটা দেখে আমার একদম কান্না চলে আসতেছিল। তো আমি মানে কিছু বুঝে ওঠার আগেই দেখতেছিলাম যে কে কী করছে। যে ওই লোকটার বাইকের হেলমেট খুলে সে আরে আরে সরি সরি কী করছে, আল্লাহ দেখো কলেজ যাবা কী করছে, সেই অনেক কিছু বলতেছে। যে সে হচ্ছে কি বলে, খুব গিল্টি ফিল করতেছে যে এরকমটা করছে। তো সে করলো কি, আমাকে হাতে ধরে পাশের একটা চায়ের দোকান, ওইখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওই চায়ের দোকানের মামাকে বললো যে মামা 1 বোতল পানি দেন। তো পানি নিয়ে সে হচ্ছে পানিটা দিয়ে আমার পায়জামার মধ্যে ঢেলে দিল। এরপরে কাদাটা সরে গেল, সে টিস্যু দিয়ে আবার আমার পায়ের ওই জায়গাটা মুছে দিল। আমি জাস্ট হা হয়ে তাকায় তাকায় তাকে দেখতেছি। এর মাঝে আমার আর হচ্ছে কোনো মানে নাই, কোনো কথা নাই। কারণ আমি কি বলবো, এতটা কেয়ার করে লোকটা আমার পাটা পরিষ্কার করে দিল। তখন হচ্ছে ওই সময়টাতে যখন সে আমার পাটা ধোয়াচ্ছিল, ওই সময়টাতে আমি তার মুখের দিকে তাকালাম। সে গায়ের রং শ্যামবর্ণ, হাইট মোটামুটি 5 ফিট 7-8 হবে, চেহারাও মোটামুটি চলে। বাট তার একটা গ্যাস দাঁত আছে, গ্যাস দাঁত চিনেন কিনা আপনারা, বলে এই দাঁতের উপরে দাঁত থাকে, যে ওইসব মানুষদের হাসলে খুব সুন্দর লাগে, এই জন্য তাকে হাসলে খুব সুন্দর লাগে। এতটুকুই আমি এই পর্যন্ত খেয়াল করলাম। এবং সে আমার কাছে বারবার সরি বলতেছিল যে আমি হচ্ছে ইসে করি নাই, ভুল হয়ে গেছে, আমি একটু তাড়ার মধ্যে ছিলাম। তো আমি কিছুই বলিনি, বললাম যে জি ঠিক আছে। তো সে যখন আমার পাটা ধোয়াচ্ছিল, আমি তো তার মুখটার দিকে একদমই তাকায়াছিলাম। সেটা তো আমার তাকে ভীষণ ভাল লাগলো। কিন্তু যাই হোক, অচেনা অচেনা মানুষ, চিনি না জানি না, তাকে আর ভাল লাগলেই কি। সে আমার নামও জিজ্ঞেস করে নাই, আমিও তার নাম জিজ্ঞেস করি নাই। আমারও কলেজের প্রথম দিন ছিল, তো আমারও মানে তাড়াতাড়ি ক্লাসে যাব। তো আমি চলে গেছি ভিতরে, সে কোথায় গেছে আর বলতে পারি না। তো ক্লাসে যেতে যেতে পায়জামা যেহেতু মানে শুকায় গেছে এর মধ্যে, আর তত বেশি খারাপ লাগেনি। তো গেলাম ক্লাসে, নতুন পরিবেশ, নতুন মানুষজন, সব কিছু দেখলাম, ভালোই লাগলো। এরপরে ক্লাস করে বের হয়ে গেলাম। তো এরকম প্রায় 15-20 দিন হইলো যে কলেজ যাচ্ছে, বাট ওই লোকটাকে আর কখনো দেখি না। মাঝে মাঝে আমি খুঁজি, এদিকে ওদিকে তাকাই যে দেখি কাউকে দেখা যায় কিনা। তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাই, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, ওদের বাড়িটা মানে শহরের কাছাকাছি। ওখান থেকে আমাদের বাসাটা প্রায় 15 মিনিট দূরে। ওইখানে একটা মেয়ের সাথে পরিচয় হইলো কলেজ যাওয়ার পরে, যে ওর বাড়ি ওইখানে। তো
তো দুজন তারপর থেকে একসাথে আসা যাওয়া শুরু করলাম, মোটামুটি ফ্রেন্ডের মতোই হয়ে গেল। তো একদিন হচ্ছে আমরা দুজন যাচ্ছি কলেজের ভেতরে, তখন দেখলাম কলেজের বাইরে যে শহীদ মিনারের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে হচ্ছে বসে আছে ওই ছেলেটা, সাথে আরও 2-3টা ছেলে। তখন সে হচ্ছে আমাকে ডাকলো। থাকে না যে যারা সিনিয়র থাকে তারা হচ্ছে একটু র্যাগিং দেয়, এরকম একটা ব্যাপার, এরকমই আর কি। জিজ্ঞেস করতেছে যে কোন ডিপার্টমেন্ট। তো আমি বললাম যে ফার্স্ট ইয়ারে মানবিক ডিপার্টমেন্ট থেকে, নতুন ছাত্রী। তো বললো ও আচ্ছা ঠিক আছে। তারপরে সে বলতেছে যে পড়াশোনা করবেন ঠিকমতো, আপনি করে খুব সুন্দর করে পড়াশোনা করবেন ঠিকমতো, এদিকে অনেক বখাটে ছেলেরা আছে, কারো কথায় পাত্তা দিবেন না, ছেলেদের সাথে কথা কম বলবেন না। আমাকে কেন বলতেছে এগুলো? তো আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করতেছে তুই লোকটাকে চিনিস? তো আমি বললাম যে না আমি তো চিনি না, এরকম এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সাথে। তো ও বললো যে ও তাহলে মনে হয় লোকটা তোকে পছন্দ করে। তো এটা ছিল তার সাথে আমার দ্বিতীয় মিটিং। এই ঘটনার প্রায় 2-3 মাস হয়ে গেল, ওই লোককে আর দেখি না। তো ওই যে ওই দিন সে আমাকে এরকম করে বলল, তো আমার কাছে মনে হইলো সে খুব ভাব দেখাইতেছে, এই জন্য আমি তার কথাটা একটু ভুলে গেলাম। প্রথম দিনের দেখাইতে তাকে আমি খুব পছন্দ করছিলাম, এরপরে তার কথাটা আমি মনে পড়তে আমি একটু খুঁজতাম, এখন আর তাকে আমি ওরকমভাবে মনে পড়ে না, ধরো বিরক্ত লাগে। যাই হোক, তারপরে হচ্ছে তার সাথে আমার যেদিন তৃতীয় দেখা হলো আমার কলেজের 3 মাস পরে, 3 মাস পরে একদিন দেখলাম যে রাস্তার মধ্যে খুব মারামারি, একটা ছেলেকে খুব মারতেছে। তো আমি আর আমার বান্ধবী হচ্ছে একটু আগ্রহ নিয়ে, আরও অনেক মানুষ ছিল, দেখতে গেলাম আগায় যে কে কাকে মারতেছে বা কী হয়েছেটা কি এখানে। তো যখন আগায় গেলাম তখন দেখলাম যে ওই ছেলেটা, তার নাম ছিল রাফি আর তার কিছু মানে আরও 3-4 জন ছেলে মিলে 2টা ছেলেকে ইচ্ছা মতো পিটাইতেছে। তো এটা দেখে না আমার আরও খুব কষ্ট লাগলো, ওই ছেলেগুলোকে, মানে 2জন মানুষ তারা 5-6 জন মিলে মারতেছে, কত একটা কষ্টকর না। এখন ওই ছেলেরা কী করছে বা কেন মারতেছে এগুলো তো আর আমরা জানি না। তো আমি হচ্ছে আমার বান্ধবীকে বললাম দেখছো সেই ব্যাটা আসলে অনেক খারাপ, গুন্ডা, লোকটারে কেমনে মারতেছে। তো এখান থেকে বলে টলে মানে আরও ওনার প্রতি একটা বিরক্তি চলে আসলো, আমি আর আমার বান্ধবী চলে আসলাম। এরপরে তার সাথে আরও 2-1বার দেখা হলো, সে আমাকে ডাকলো। তারপরের বার মানে 4র্থবার যখন দেখা হলো তখন সে আমাকে ডাকলো, 1 মাস পরে হবে, ওই ঘটনার প্রায় 1 মাস পরে। তখন সে ডেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার নামটা কি? তখন আমি বললাম যে আমার নাম নিশি। তাহলে এটা আবার কেমন নাম, নিশি মানুষের নাম হয় নাকি? তো আমি কি বলবো, আমি বললাম বাবা মা রাখছে এমনই নাম, সবার নাম তো আর সুন্দর হয় না, তবে আমার নাম খুব সুন্দর। তো বলতেছে ঠিক আছে যান, ক্লাস করেন, ভালো মতো পড়াশোনা করবেন, সাবধানে যাবেন আসবেন, মানে জ্ঞান দেওয়ার মতো এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এখান থেকে চলে গেল। এরপর থেকে তার সাথে দেখা হয়, প্রায়ই দেখা হয়, তাকে দেখি 2-4-5 দিন পর পর, বাট রেগুলার তাকে দেখা হয় না, হয়তো সে রেগুলার ভার্সিটিতে আসে না, সে সিনিয়র ছিল। তো আমি হচ্ছে 2-4-5 দিন পর পর দেখি, আমাদের চোখে চোখ পড়ে, সে আমার দিকে তাকায় আছে, হয়তো আমিও তার দিকে তাকাইলাম, বা সামনাসামনি, বা সে আমাকে জিজ্ঞেস করলো সামনে থেকে কেমন আছেন। এভাবে চলতে থাকলো প্রায় 5-6 মাস। তো এরকম চলতেছে, আমি কিন্তু তার সাথে আমার কোনো কথা হয় না, যেহেতু সে সিনিয়র। এরপরে তাকে আমি মারামারি করতে দেখছি, আমি আবার ভীষণ ভীতু ছিলাম, এই ধরনের জিনিসপত্র আমি খুব ভয় পেতাম। তো ওইখান থেকে আমার আর মানে আমি আমার মতো পড়াশোনা করতেছি, আর আমার কাছে তো ফার্স্ট প্রায়োরিটি ছিল পড়াশোনাটা। তখন মানে একটা জিনিস আস্তে আস্তে খেয়াল করলাম, যারা আমাদের সাথের যে ছেলেগুলো আমাদের ফার্স্ট ইয়ারের, তারা প্রায় আমাকে অনেকেই মানে ভাবি বলে ডাকে। আচ্ছা না, যে কোনো জিনিস একটা দিল ভাবি টাবি বলে এরকম করে, বা মানে আমাকে থাকে না যে আমি তো দেখতে ততটাও খারাপ না, সেম ইয়ারের সবাই হচ্ছে অনেকেই অনেকের সাথে প্রেম করতেছে, প্রপোজ করতেছে, আমার সাথে এই ঘটনাগুলো হচ্ছে না কখনোই। আমার বান্ধবীকেও অনেকে প্রপোজ করতেছে, মানে খুব দেখতেছে এগুলো স্বাভাবিক, বাট আমার সাথে এগুলো হয় না। তো আমার ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, যেহেতু আমি প্রেম করবো না। এভাবে আমার ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেল। তো সেকেন্ড ইয়ারে উঠলাম, পরে একদিন একটা ফুল আসছে আমার কাছে, মানে একটা না, মানে 4-5টা গোলাপ একসাথে করা, ছোট্ট একটা চিরকুটে লেখা যে আপনি কিন্তু সাবধানে থাকবেন, কারোর সাথে কিন্তু প্রেম করা যাবে না। খুব সুন্দর লাগলো আমার কাছে কথাটা, যে এই হোক। তো আমাকে জীবনের ফার্স্ট কেউ ফুল দিল, সেটা মানে ভালোবেসে হোক বা যে কোনো কারণ, আজ অবধি কেউ আমাকে কোনো দিন ফুল দেয়নি। আর ফুল তো এত সুন্দর জিনিস, ফেলে দিব কী করে? তখন চিরকুটটা যেই হোক, নাম ছিল না, তো আমি ফুলগুলো রেখে দিলাম ব্যাগের মধ্যে। তো আমার হচ্ছে খুব ভালো লাগলো যে ফার্স্ট টাইম কেউ আমাকে ফুল দিছে। তো ব্যাগের মধ্যে ফুলটা রেখে দিয়ে তো বাড়িতে চলে গেলাম।
তারপর থেকে দেখতাম প্রায় আমার জন্য কেউ না কেউ একটা ফুল নিয়ে আসতো, মাঝে মাঝে আমার বান্ধবীও দিত, বাট আমি কে দিছে জিজ্ঞেস করলে আমাকে আর বলতো না। তো ফুল দিত, আমি রেখে দিতাম, এভাবে চলতে থাকলো। এর মাঝে আমার যখন ইন্টারের যে টেস্ট পরীক্ষাটা হবে, টেস্ট পরীক্ষা দিতে গেছি ওই সময়টাতে মনে হয়, ওই সময়টাতে একদিন সে হচ্ছে নিজেই ফুল নিয়ে দাঁড়ায় আছে। তখন সে আমাকে সাথতেছে, একটা ফুল নেবেন? আপনার কাছ থেকে আমি কেন ফুল নেব? তখন বলতেছে যে না নেন না, আপনার তো ফুল অনেক পছন্দ, দেখি আপনার জন্য প্রায় কেউ একজন ফুল পাঠায়, আপনি আবার ব্যাগে করে নিয়ে যান। তো আমি না মানে খুব অন্যরকম ছিলাম, যে কারোর সাথে মুখে মুখে কথা বলে দেয়া বা ঝটপট যে কোনো থাকে না উপস্থিত যে কোনো কথার উত্তর দেয়, এরকম আমি কিছুই করতে পারতাম না। তো আমি কিছু বলিনি, আমি চুপচাপ আসি। তো বলতেছে নেন একটা ফুল, আমি চলে গেছি, আমি আর তার কাছ থেকে ফুল নিইনি। তো ওই দিন হচ্ছে সে আমাকে আর কি সামনাসামনি ফুল সাধলো। এরপরে আমার মনে হলো আসলে কি আমাকে কি ফুলগুলো এই লোকটা পাঠাইতেছে। আচ্ছা, তো এইভাবে চলে যাচ্ছে। তো ইন্টার পরীক্ষা চলে আসলো, এখন পরীক্ষার সময় তার কলেজ যাওয়া হয় না। তো 3-4টা পরীক্ষা শেষ হয়েছে, পরে যেখানে আমাদের পরীক্ষার সিট পড়ছে ওইখানে দেখলাম সে বাইরে দাঁড়ানো। এখন থাকতেই পারে, কলেজের যেহেতু পরীক্ষা হইতেছে, সে সিনিয়র, এখানে তার কোনো কাজ থাকতেই পারে। তো 3-4 দিন পরে সে হচ্ছে আমাকে ডাক দিল যে পরীক্ষা কেমন হয়েছে। বললাম ভালো। তো তখন সে আমাকে একটা ফুল দিল। তো একটা ফুল দিছে, পরে আমি ফুলটা নিলাম, কেন জানি নিছি জানি না। নেওয়ার পরে সে বলল যে কিছু খাবেন? আমি বললাম যে না, কি খাবো, আমি এখন বাসায় চলে যাব। তো আমি আর আমার ফ্রেন্ড যখন চলে আসতেছিলাম, তখন আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে এই ছেলেটা মনে হয় তোকে পছন্দ করে রে। তখন আমি বললাম তোকে যে ফুল দিছে ওই ছেলেটা কি? ওর কাছেও 4-5 দিন আমার জন্য ফুল আসছে। তো ও বলে কি জানি, আমি তো জানি না, আমাকে আরেকজন এসে দিয়ে গেছে, বলছে তোকে দেওয়ার জন্য, ও আমাকে এরকম বললো, কিন্তু ও সব কিছু জানে। যাই হোক, তো এভাবে শেষ হয়ে গেল ইন্টার পরীক্ষা শেষ। এখন তো আর এরকমভাবে কলেজ যাওয়া হয় না। তো পরীক্ষার প্রায় 20-25 দিনের মাথায় একদিন আমি হচ্ছে রাস্তা থেকে এমনিতেই বের হয়েছি, আমাদের পাশের বাড়ি থাকে না, বান্ধবী এক এলাকায় থাকি, তার সাথে আমি হচ্ছে দেখা করতে যাব, সেজন্য বের হইলাম। তো রাস্তায় এমনিতেই ঢ্যাং ঢ্যাং করতে করতে বাসা থেকে বের হয়ে গেছি। গ্রামে তো আর অত মানে বাসা থেকে বের হবো, বোরখা টোরখা পরবো, এরকম কিছুই না। তো আমি হচ্ছে কাঁধের উপরে ওড়না ফেলে নাচতে নাচতে বের হয়ে যাইতেছিলাম, যে গান গাইতে গাইতে আমার বান্ধবীর সাথে দেখা করতে যাইতেছি পাশের বাড়িতে। যেহেতু আমি রাস্তা থেকে যখন বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমি দেখতেছি যে একটা গাছের সাথে হেলান দিয়ে সে দাঁড়ায় আছে, পাশে আরও তার সাথে 2টা ছেলে। আমি দেখি দৌড়ে আবার বাসায় চলে আসছি। কি দেখলাম, এই লোক এখানে কি করে? তো দেখে আবার দৌড়ে বাসায় চলে আসছে। এখন মা জিজ্ঞেস করে কিরে গেলি না? তখন আমি আবার একটু মানে দাঁড়ায় টাড়ায় বললাম হ্যাঁ যাইতেছি, বলে আবার মাথায় কাপড় দিলাম। মাথায় কাপড় টাপড় দিয়ে তারপরে আবার বের হইলাম। বের হওয়ার পরে সে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি আমাকে দেখে দৌড় দিলে কেন, ভয় পাও আমাকে? আমি বললাম যে না। তো দৌড় দিছো কেন? বললাম মা ডাকছে। বলে যে কই, আমি তো শুনলাম না। তো আমি মানে এবার তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে আপনি এখানে কেন আসছেন, কাউকে খুঁজতেছেন? আমি বলে হ্যাঁ, অনেকদিন যাবৎ খুঁজতেছি, কিছুদিন হয়েছে দেখা হয় না, তো ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু দেখে যাই। তো কাকে জিজ্ঞেস করলাম? তুমি বুঝবা না, কোথায় যাচ্ছ? তা আমি বলি পাশের বাড়িতে, আমার ফ্রেন্ডের নাম বললাম যে ওদের বাসায় যাচ্ছি। তো বলে এত ঘুরঘুর করবা না, সবসময় বাসায় থাকবা, বড় হয়ে গেছো, এত রাস্তায় রাস্তায় কী তোমার, আর বাসা থেকে বের হয়েছো কেন, ঢ্যাং ঢ্যাং করতে করতে বের হয়ে গেছো, আবার এখন গিয়ে হাজি সাহেব সেজে আসলাম মাথায় কাপড় টাপড় দিয়ে, মানে কি, মানে এই লোক আমার সাথে এমন কেন করবে? তো চলে গেলাম আমি, সে তার মতো ওখানে দাঁড়ায় আছে, আমি চলে গেলাম। তো ওই বাসায় যাওয়ার পরে বান্ধবী ছিল, আড্ডা দিচ্ছিলাম। এটা প্রায় সকালে হচ্ছে 10টার দিকের কথা হবে, দুপুরের জোহরের আজান পড়ে গেছে। আমি ওই বাসায় মানে ওর সাথে কথা বলতেছি, তো কথা বলতে আছি, দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। আর মাও এরকমভাবে আমাকে কিছু বলে না যে এটা করো এটা করবো, কোনো কিছু। তা আমি আমার যখন মন চাইবে চলে যাব, এরকম 1:30টার দিকে ওই বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে সে আমাকে বলতেছে এই মেয়ে, তুমি হচ্ছে মানুষের বাসায় গিয়ে 3 ঘন্টা বসে বসে কী করতেছিলা? ওই মেয়ের কোনো ভাই নাই? তো আমি বলি যে হ্যাঁ আছে, ওর 2টা ভাই। বলে কী সাহস তোমার, ওই বাড়িতে 2টা ছেলে, আর ওখানে গিয়ে 3.5 ঘন্টা সময় কাটায় আসছো, ভবিষ্যতে যদি এই বাড়ির আশেপাশে দেখছে তোমাকে একদম ঠ্যাং ভেঙে দেবো। মানে কি? আমি বললাম আরে ওর ভাইরা তো ছোট ছোট, একটা হচ্ছে 10 বছর আর একটা 3 বছর। তো বলো ঠিক আছে, ছোট হোক, ছেলে তো, ওই বাসায় যাবা না। আমি তো মাথা ঝুলালাম যে আচ্ছা ঠিক আছে, এটা বলে আমি হচ্ছে চলে গেলাম বাসায়। এখন যতদিন পর্যন্ত আমার ভার্সিটিতে ভর্তি হওয়া হয় নাই, তখন কোচিং করতে হবে, তখন ওই কোচিংয়ের সামনে হচ্ছে প্রায়ই দেখি লোকটা ঘুরঘুর করে, বাট কথা তেমনভাবে সে বলে না। তারপরে অনার্সে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে তার কোনো খোঁজ খবর নাই, তাকে আর দেখি না। তার ততদিনে অনার্স কমপ্লিট হয়ে গেছে, সে ঢাকা চলে গেছে। সে হচ্ছে তার নানু বাড়িতে থেকে এখানে পড়াশোনা করতো। তার বাবা মা সবাই হচ্ছে ঢাকাতে থাকে, যে কোনো একটা কারণে সে এখানে থাকতো। সে এখন হচ্ছে তার
কমপ্লিট হয়ে গেছে পড়া, এই জন্য সে চলে গেছে। এগুলো তো আর আমি জানি না, তার আমি খোঁজও করি না, তাকে দেখলে আসলে আমার ভয় লাগে। তো এভাবে হচ্ছে আমি অনার্সে ভর্তি হইলাম, প্রায় 2-3 মাস হয়ে গেছে। তো আমার বান্ধবী একদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে রাফি ভাইকে এখন আর দেখি না রে, সে কোথায়? তো আমি বললাম আমি কীভাবে বলবো, আমি কি সব তার খোঁজ খবর রাখি নাকি, আমাকে জিজ্ঞেস করতেছিস? তো ও হচ্ছে গিয়ে যে ও আবার খুব চঞ্চল প্রকৃতির ছিল, যে রাফি ভাইয়ের সাথে যে ছেলেগুলো থাকতো তারাও এখন ভার্সিটিতে তেমন একটা আসে না, তো মাঝে মাঝে তাদের দেখা যায়। তো তাদের হচ্ছে ও একদিন জিজ্ঞেস করলো যে রাফি ভাইকে যে দেখি না, রাফি ভাই কোথায়? তো তখন জানতে পারলাম যে রাফি ঢাকা চলে গেছে। বাট এখানে যেহেতু রাফির নানি বাড়ি ছিল, তো তো আমার বান্ধবী যে এই কথাটা যেদিন ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, তার 2-3 দিন পরেই সে এসে হাজির ভার্সিটির বাইরে। সে বাইক নিয়ে বসে আছে, আমরা হচ্ছে বের হইলাম, আমি আর আমার বান্ধবী বের হয়েছি। পরে সে আমাকে বলতেছে আইনিশি শোনো, আমি গেলাম, তখন সে বলতেছে তুমি নাকি আমার খোঁজ করছো? তো আমি বলি কই, আমি তো আপনার খোঁজ করি নাই। বললো না, তুমি তো হচ্ছে হৃদয়ের কাছে জিজ্ঞেস করছো, হৃদয় আমাকে বললো তুমি আমার খোঁজ করতেছো, আমি সেই ঢাকা থেকে চলে আসলাম তোমার খোঁজে, তুমি আমার খোঁজ করতেছো শুনে। তখন আমি বলি যে না, আমি খোঁজ করি না। আমার বান্ধবীকে দেখা দিচ্ছি যে ও খোঁজ করছে, ও আপনাকে খুঁজতেছিল যে রাফি ভাইকে দেখি না কতদিন হয়েছে। আরে তাহলে তো হইলো না, আমি তো ভাবছিলাম তুমি আমার খোঁজ করতেছো, আমাকে মিস করতেছো, তাই আমি তোমার সাথে দেখা করতে চলে আসলাম। তো ওই দিন হচ্ছে আমাদের অনেকক্ষণ কথা হইলো, কারণ আমরা যতটা রাস্তা হেঁটে আমাদের বাসা অবধি গেলাম, সে ঠিক আমার বাসা অবধি আমার পেছন পেছন হাঁটতে হাঁটতে গেল। প্রথমে তো বাইকে করে গেছে, পরে বাইক তার বন্ধুকে বসায় রেখে আমাদের তো জমিতে নেমে অনেকটা হেঁটে বাড়িতে যেতে হয়, ওই রাস্তাটায় সে হচ্ছে আমার সাথে হেঁটে হেঁটে গেল পেছন অবধি। তো সে আমার সাথে পেছন অবধি হেঁটে হেঁটে যেতে যেতে তো গ্রামের বাড়ি, গ্রামের মানুষজন যে ছেলেটাকে ওর পেছন পেছন হাঁটতেছে, এগুলো তো গ্রামে পছন্দ না। এটা নিয়ে গ্রামে একটা কথা উঠলো, মানে কিছু 2-4 জন দেখছে, সেটা নিয়ে আরও 2-4 জনকে বলছে, একটা কথা ছড়াই গেছে যে আমি কারোর সাথে রিলেশনে আছি, বাট এরকম তো কিচ্ছু না। যাই হোক, তো ওই দিন তার সাথে আমার অনেক কথা হইলো, সে ঢাকা চলে গেছে, সে আর এখানে আসবে না, তো আমি কেন ফোন ইউজ করি না। তো ওই সময়টাতে আমাদের বাসায় কোনো একটা ছোট ফোন ছিল, বাটন ফোন, বাট স্মার্টফোন কেনার মতো টাকাও ছিল না, বা স্মার্টফোন যে আমার লাগবে এটাও আমার তত বেশি মানে মনে ছিল না। যাই হোক, তো মাথায় কখনো আসে নাই যে একটা স্মার্টফোন কিনি, কারণ আমাদের অ্যাবিলিটিতে তো ওই স্মার্টফোন যায় না, 7-8 হাজার 10 হাজার টাকা একটা ফোন কিনবো এরকম হচ্ছে, এই জন্য স্মার্টফোনের চিন্তা ভাবনা কখনো আসে নাই। তো সে বলতেছে তোমাদের বাসার যে ফোন নাই, আমি বলি না। বলে কোনো ফোন নাই, কারোর সাথে কথা বলো না? আমি বলি না, আমাদের কোনো ফোন নাই। তো বলতেছে আমি তোমাকে একটা ফোন দেই? আপনি আমাকে কেন ফোন দেবেন? বলে আমি ফোন দিব, তোমার সাথে তুমি কথা বলবো। আমি বলতেছি না, আমি কারোর সাথে কথা বলি না, আপনার ফোন আমি নিব না, আপনি যান, এখানে কেউ দেখলে সমস্যা হবে। তো ও চলে গেল। চলে যাওয়ার পরে হচ্ছে তার পরেও 2-3 দিন আসলো, হয়তো 2-3 দিন তার নানি বাড়িতে ছিল, 2-3 দিন টুকটাক কথা হইলো, 2-3 বার সে আমাকে এর মাঝে ফোন সাঁতলো। তো তার সাথে না তো আমার কোনো রিলেশন আছে, না তো সে আমাকে এখন অবধি প্রপোজ করছে, বা আমি আমার মন থেকে তাকে তার প্রতি দুর্বলতা নাই, তাহলে হচ্ছে কেন সে ইসে করবে যে আমাকে ফোন দেবে। যাই হোক, তো সে যখন চলে গেল তখন হচ্ছে আমার বান্ধবী আমাকে একদিন বসে বসে, আমরা 2 জন থাকেন যে কোনো কাজকর্ম নাই, ওই যে বাসার পাশে যে বান্ধবীটা, ও আবার এভরিথিং জানতো, মানে ওর সাথে হয় কি আমি সারাদিন যা করতাম সব কিছু শেয়ার করতাম, বাট ও হচ্ছে পড়াশোনা করতো না, এসএসসি পরীক্ষার পরে ওকে আর পড়াশোনা করতে দেওয়া হয় নাই, ও বাসাতেই থাকে, মার সাথে কাজ টাজ করে, বিয়ে টিয়ে দিয়ে দিবে এরকম। তো ও হচ্ছে কি আমাকে বিষয়গুলো মানে একদম প্রথম দিন থেকে, যেদিন আমি রাফির সাথে মানে আমার পাজামায় কাদা লাগাইছে সেই দিন থেকে ও আমাকে সকল কিছু না আমার মাথায় বুঝাইলো যে দেখ, এই লোকটা এরকম এরকম করছে, এরকম হয়েছে, এত দূর পর্যন্ত আসছে, তাইলে অবশ্যই তোকে পছন্দ করে। তা আমি হচ্ছে ওর কথাগুলো শোনার পরে আমার হচ্ছে মাথায় ব্যাপারটা আসলো, আসলেই তো এতগুলো জিনিস তো আর মানে অ্যাক্সিডেন্টলি তো আর এত কিছু ঘটে না, অ্যাক্সিডেন্টলি 2-1টা ঘটনা ঘটতে পারে, বাট এত কিছু একাধারে সে আমার জন্য করতেছে বা আমার পেছন হাঁটতেছে, তাহলে কি সত্যিই সে আমাকে পছন্দ করে? কই, কখনো তো বলে না সে যে আমাকে পছন্দ করে। যাই হোক, তো এটা ভেবে তখন থেকে মানে ওই দিন থেকেই আমি একটু একটু তাকে নিয়ে ভাবতে শুরু করলাম যে আসলেই কি ছেলেটা আমাকে পছন্দ করে। আমার তো ছেলেটাকে প্রথম দেখায় ভীষণ ভালো লাগছে, বাট সে ঢাকাতে থাকে, শুনলাম খুব বড় লোকের ছেলে, চলন বলনেও বোঝা যায় ওইরকমভাবেই চলাফেরা করে। তো তার সাথে কি আমার যায়, মানে নানান চিন্তা ভাবনা করতে করতে ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, ওদিকে 4-5 মাস হয়ে গেছে, রাফিকে আর দেখি না। তো মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়েই যায়, তারপরে তো তার প্রতি ওইরকম ফিলিংস নাই, আমি একেবারে ব্যাপারটা ভুলে গেছি বললেই চলে। এরপরে সে আসছে, এর মাঝে আমি হচ্ছে গিয়ে ওই যে সে বললো একটা স্মার্টফোন কেনার কথা, তো আমি আবার ইন্টারে ওঠার পরে একটা
মানে 2-4টা টিউশনই করাইতাম বাড়িতে। তো আমার বড় আপু সবসময় আমার খরচের টাকাটা পাঠাই দিত, যে আমার ভার্সিটিতে পড়াশোনার খরচ বা বই খাতার খরচ, হাত খরচ দুলাভাই সবসময় দিত, মামারা দিত, খালারা দিত। বাবা নাই, তারপরেও মানে খুব যে বেশি কষ্টে না খেয়ে মরে গেছি এরকম না, সবাই প্রচুর হেল্প করতো। তো তাদের কন্ডিশন মোটামুটি ছিল যে খেয়ে পড়ে তারা ভালো আছে, সেখান থেকে তারা আমাকে দিত। তো সবাই একটু একটু দেয়াতে হইতো কি যে আমার আর অভাব হইতো না। তো আমি আবার যে টিউশনি করতাম ওখান থেকে কিছু টাকা জমাইতে জমাইতে আমার কাছে প্রায় 5-6 হাজার টাকা হয়েছে। হওয়ার পরে আমি খুব সাহস করে, ঈদ চলে আসছে তখন, মানে রোজার মধ্যে, রোজার কিছুদিন আগে আমি আপুকে বলতেছি যে আপু তুমি তো ঈদে আমাকে জামা কাপড়ের জন্য টাকা দাও, তো আমি হচ্ছে এবার কাপড় টাপড় কিনবো না, আমি এরকম 6,000 টাকা জমাইছি, সামনের মাসে টিউশনের বেতন পেলে 1,000 টাকা আরও হবে, তাইলে 7,000 টাকা হবে, তুমি কি হচ্ছে আমাকে একটা ফোন কিনে দিবা? তো আমার বোন ব্যাপারটা খুব নর্মালি নিল, যে আমি একটা অনার্স পড়ুয়া মেয়ে, তাদের কাছে যে অনুমতি চাইতেছে, এটাই আমার বোনের খুব ভালো লাগছে। তো সে আপু হচ্ছে দুলাভাইয়ের সাথে ব্যাপারটা শেয়ার করলো। করার পরে দুলাভাই তখন বলল যে হ্যাঁ ঠিক আছে, তাইলে এবার ঈদে আমি ওকে একটা ফোন কিনে দিই। তখন আপু বললো যে না, ও কিছু টাকা জমাইছে, তাইলে আবার ওর কাছে খারাপ লাগবে যে তুমি এত দামে ফোন দিছো, তুমি ওর টাকাটা নাও। তখন আমি এই 6,000 টাকাই দিলাম, আর 1,000 আর দেই নেই। বাকি টাকা মিলায়া দুলাভাই হচ্ছে আমাকে 12,000 টাকা দিয়ে একটা রিয়েলমির ফোন কিনে দিল। তো সেটাই তো আমার জন্য অনেক, 12,000 টাকার ফোন চালাইতেছি। তো তখন মোটামুটি তো আর তেমন কিছু বুঝি না। তো আমার ওই যে ভার্সিটির যে ফ্রেন্ডটা ছিল, আমরা দুজন একসাথে যে ভার্সিটিতে পড়ি, ও আবার সব কিছু বোঝে। তো ওকে দিয়ে ফেসবুক আইডি খোলাইলাম, সব কিছু মোবাইলের সেটিং টেটিং বুঝলাম। এরপরে ফোন ইউজ করতে হয় দেখলাম, যে টিকটক করে যে মেয়েরা, সে সব অ্যাপ ডাউনলোড করে দিল, সব কিছু আমাকে বুঝাই দিল। তো ঠিক আছে, এরপরে ভালোই লাগলো যে ঠিক সময় কাটতেছে, পড়াশোনা করতেছি। তো আমি ফোন কিনছি, এই নিউজ তার কাছে চলে গেছে। তো সে হচ্ছে কিছুদিন পরে দেখলাম আমি ফোন কিনছি, মানে রোজার মাসে, ঈদের পরে। তো ঈদের পরে তারা হচ্ছে তার নানি বাড়িতে আসছে। সে হচ্ছে এই মানে আমার সাথে দেখা করার কথা বলেই তার মাকে আসছে, তার মা আসে নাই, শুধু সে একা আসছে। তখন সে এসে আমাকে বলতেছে যে আমাদের বাড়ির সামনে আবার দাঁড়ায় আছে। এদিকে কিন্তু এলাকায় মোটামুটি 2-1বার গুঞ্জন উঠে গেছে যে আমি ওই ছেলেটার সাথে কথা বলে, আবার সে আমার বাড়ির সামনে দাঁড়ায় আছে। এখন এসে সে হচ্ছে 2-3বার আমার নাম ধরে ডাক দিছে বাইরে থেকে। সে ছিল, আরও তার ভার্সিটির ফ্রেন্ডরা 2জন ছিল। তো আমার নাম ধরে যখন ডাকতেছে, আমি শুনছি যে আমার নাম ধরে কেউ ডাকতেছে, বাট সে যে হবে এটা তো ভাবি নাই। তো আমি এমনিতেই বাইরের দিকে এমনি মাথা উঁচু করে দেখতে গেলাম যে কে ডাকতেছে আমার নাম ধরে। তখন দেখে এই লোক। তখন আমি হচ্ছে দৌড়ে বাইরে চলে গেলাম যে আপনি এখানে কী করেন? তখন সে বলতেছে তুমি নাকি ফোন কিনছো? তো আমি কি বলবো, আমি বলি যে হ্যাঁ কিনছি। তখন সে বলতেছে যে ফেসবুক খুলছো? বলে হ্যাঁ। বলে কি তোমার আইডির নাম কি, দাও ফেসবুক আইডিটা দাও। তখন আমি বললাম আমার আইডির নাম তো নিশি। তখন বলতেছে তোমার ছবি দিছো? আমি বলি না। পরে বলে যে গুড, ছবি টবি দিবা না, একদম ছবি পোস্ট করবা না, জাস্ট দেখবা, এরকম করে বলতেছে। আমি বলি ওকে ফাইন, তার কথায় কি আসে যে আমার ছবি দেই না দিই। তখন সে আমাকে দেখাইলো, মানে সার্চ দিয়ে দেখাইলো যে আমার একটা ফুলের ছবি দেওয়া ছিল, এটা আমি বললাম হ্যাঁ। তখন সে চলে গেল। চলে যাওয়ার পরে তো আমাদের হচ্ছে ওয়াইফাই তো ছিল না, এমবি কিনে তারপরে হচ্ছে ইউজ করতাম। তো ওই সুবাদে সারাদিন আর অনলাইন থাকা হতো না, মাঝে মাঝে একটু একটু করে যাইতাম। তো রাত্রে সেহেরির পরে ফোনে হচ্ছে মেসেঞ্জারে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি সে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করলাম। ওই দিন এভাবেই চলে গেল। তারপরে 2-3 দিন পরে হচ্ছে একদিন মেসেঞ্জারে দেখতেছি সে আমাকে মেসেজ করছে, এটা ঈদের পরের ঘটনা, যে কেমন আছো, কী করতেছো, তো কী খবর, এইটা ওইটা। তো আমি উত্তর দিলাম কিছুই না। তো ফার্স্ট টাইম থাকে না যে কোনো জিনিস যখন আপনার জীবনে প্রথম হবে, আপনার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগবে। আমি অনেক দিন হয়েছে ফোন কিনছি, 1 মাস হয়ে যাচ্ছে রোজার আগে যেহেতু কিনছি, বাট এখন অবধি কোনো ছেলে আমাকে হাই হ্যালোও লেখে নাই। তো এই ফার্স্ট টাইম সে আমাকে যেচে পড়ে কিছু জিজ্ঞেস করছে, মেসেজ করতেছি, মানে টাইপিং করতেছে, খুব মজা লাগতেছে। তো এইভাবে তার সাথে হ্যাঁ ঠিক আছে কেমন আছি, আপনি কেমন আছেন, তো সেধে কখনও তাকে আর মেসেজ করা হয় না। তো এইভাবে প্রায় 1 মাস আমাদের চললো, জাস্ট মেসেজ করে কথা বলা। সে জিজ্ঞেস করে কেমন আছেন, মানে কেমন আছো, আমি বলি ভালো আছি, আপনি কেমন আছেন, এতটুকুই চলছে। এরপরে হচ্ছে গিয়ে সে একদিন আমাকে জিজ্ঞেস করতেছে রাত্রের বেলা। তো ওই দিন হচ্ছে অনলাইনে মা ঘুমায় যাওয়ার পরে আমি হচ্ছে একটু ফেসবুক ঘাটাঘাটি করি, দেখি। মা তেমন কিছু বলে না, আমি তো ছোটো নই, তখন যথেষ্ট বড় হয়েছি। তো মা বলতেছে, আমি হচ্ছে ফোনে অনলাইনে ছিলাম, তখন সে মেসেজ পাঠাইছে ফোন দেই। আমি বলি যে না, মা শুয়ে আছে, ফোন দিলে তো উঠে যাবে, আমি আপনাকে সকালে ফোন দিব। কেন বলছি সকালে ফোন দিব বলতে পারি না। তো সে সকালে 2-3বার মেসেজ পাঠাইছে, কই ফোন তো দিলা না। এখন সকালে আমি কেন তাকে ফোন দিব, রাতে তো হয়তো ঝুঁকের চোটে বলে দিছি।
তারপরে হচ্ছে সকালে আবার আমি ফোন দিলাম, আমাদের বাসা থেকে বের হয়ে পেছনে, ঘরের পেছনে ওই দিকটাতে অনেক গাছ, ওই দিকটাতে গিয়ে তাকে ফোন দিলাম। রিং মনে হয় হওয়ার সাথে সাথেই সে রিসিভ হইলো। কী অবস্থা, রাত্রে বললা ফোন দিলে বা সকাল হইতে হইতে তোমার 12টা বেজে গেল। তো আমি কি বলবো, আমি বললাম হ্যাঁ ভালো আছেন আপনি? সে বললো হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তো টুকটাক কথাবার্তা হইলো। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি কাউকে পছন্দ করো? আমি বলি যে না। বলে তোমার বাসা থেকে তোমার বিয়ে ঠিক করতেছে? আমি বলি না। তখন বলে যে আমি তো হচ্ছে দেশের বাইরে চলে যাব, তো আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি চাইতেছিলাম খুব আসতে রাজশাহীতে, বাট আমার সময় হয়ে উঠতেছিল না, এই জন্য চলে যাওয়ার আগে তোমাকে বলে যেতে চাই। আমি বললাম জি বলেন। তখন বলতেছে যে আমি তোমাকে পছন্দ করি। তো আমি বললাম আচ্ছা। বলে আচ্ছা কেমন কথা? আমি বলি পছন্দ করেন তো ভালো কথা। বলতেছে তুমি আমাকে পছন্দ করো না? তো আমিও হচ্ছে মানে সত্যি সত্যি তার কাছে সব কিছু কনফেস করলাম যে হ্যাঁ আপনাকে ভালো লাগে, বাট ওইরকমভাবে আপনাকে নিয়ে কখনো ভাবি নাই। তো সে বলতেছে আমি তোমাকে শুধু ভালো লাগে ব্যাপারটা এরকম না, আমি এর চেয়ে অনেক বেশি কিছু তোমাকে করি, হয়তো বা ভালোবাসিও, কিন্তু সঠিক বলতে পারবো না এখন পর্যন্ত ভালোবাসাটা মানে কতটা গভীর হয়েছে, যেহেতু আমাদের ওরকমভাবে কথা হয় নাই। তবে আমি তোমাকে ভীষণ পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, এরকমভাবে সে বলল। তো আমি হচ্ছে যে ঠিক আছে বললাম, আমি যদি চলেও যাই ফোনে তো আমাদের কথা হবেই, তুমি না কাউকে বিয়ে করো না, এরকম সে আমাকে বলল। তো মানে খুব সাপসিধা তার এক কথা ছিল। তারপরে সে আমাকে তো এরপরে ডিটেলসে জানাইলো যে সে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে, তারপরে তার হচ্ছে এরকম এরকম ফুল দেওয়া সব কিছু সে আমাকে করতো, সে আমাকে একটু দেখার জন্য রাজশাহী থেকে চলে আসতো, এরকম অনেক কিছু বললো। বলার পর ওই জিনিসগুলো আমিও আগে থেকে তো ভাবতেছিলাম, তো সব কিছু মিলে মিশে আমার ফিলিংসটা তার প্রতি হ্যাঁই ছিল। তখন আমি বললাম যে বিয়ের কথা তো বলতে পারি না, দেখি যদি বিয়ে না হয় তাহলে আসলে যদি আপনার বাবা মা আসে আমাকে বিয়ে করাইতে চায়, বিয়ে করব, সমস্যা কি, বিয়ে তো করতেই হবে একদিন, আপনিও করবেন আমিও করব। তো এই কথা বলার পরে ওই দিন মানে বললো যে আমার আজকে সময় নাই, আমি তোমাকে রাত্রে ফোন দিব। তো রাত্রে ফোন দিল, ওই দিন রাত্রে আমাদের প্রচুর কথা হইলো, মানে অনেক অনেক কথা হইলো, যে সব কিছু গত আমাদের যে 3 বছর 3.5 বছরের জার্নিটা পুরোটা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হইলো। তখন অনেক কথা হইলো, খুব ভালো লাগলো। তারপর থেকে আমিও তাকে নিয়ে ভাবতে শুরু করলাম যে ঠিক আছে, একটা লোক এতদিন যাবৎ একতরফা আমাকে পছন্দ করে যাচ্ছে বা ভালোবেসে যাচ্ছে, তো এইভাবে মানে এখন আমার ফ্রেন্ডরা জানে সে আমাকে পছন্দ করে। তারপরে সে দেশের বাইরে চলে গেল। এখন সে কোথায় গেছে দেশের বাইরে আমি বলবো না, পরে আবার হচ্ছে ওই আপুর সমস্যা হবে নাম বললে, আর আমি আবার ইটালি বললে তোমাদের সমস্যা হবে, আমি বলবো না কোথায় গেছে। আর শোনো, তোমরা ইউটিউবে কিন্তু ইসের ভিডিওটা পোস্ট হয়ে গেছে, হৃদমায়ার প্রেম কাথার যে 2য় পার্টটা পোস্ট হয়ে গেছে, শুনে এসে অনেক সুন্দর হয়েছে, বুঝছো? তারপরে এখন সে চলে গেছে, চলে যাওয়ার পরে তো 3-4 দিন এক নাগারে কোনো কথাবার্তা নাই, সে আমাকে বলে নাই যে আমি কালকে চলে যাচ্ছি এরকম কিছু। তো আমি তো ওয়েট করতেছিলাম, আবার ভাবতেছিলাম যে বড়লোকের ছেলে তো মনে হয় ভুলে গেছে। তো দেখলাম সে ভুলে নাই, 4-5 দিন পরে সে মেসেজ করছে যে এরকম এরকম আমি আসতেছিলাম, একটু পেরেশানিতে ছিলাম, এই জন্য তোমার সাথে কথা বলা হয় না, এরকম আমি চলে আসছি। ওকে ফাইন, সে ওইখানে চলে গেছে। এখন আমাদের প্রায় কথা হয়, তবে একটা টাইমিংয়ের একটা ডিফারেন্ট থাকে, যার কারণে কথাটা এরকমভাবে হয় না। বাট প্রচুর ভয়েস, সে আমাকে ভয়েস দিয়ে রাখে, আমি তাকে ভয়েস দিই যখন মিস করি বা মনে পড়ে একটু কথা বলতে ইচ্ছে করে, এরকম চলতেছে। আমি তখন অনার্সের 2nd ইয়ারে শেষের দিকে পরীক্ষা দিব ওই সময়টাতে। তখন হচ্ছে আমার যে বোনের এক দেবরের জন্য আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। আমার বোনের দেবর বলতে আমার বোনের খালা শাশুড়ির ছেলে, সে একমাত্র ছেলে, তারা মানে সরকারি চাকরি করে। তো এর চেয়ে বেশি তো আর আমাদের মতো ফ্যামিলিতে আর কিছুই চাওয়ার নেই, সরকারি চাকরি করে ছেলে। তো তারা আমাকে দেখছে, আপুদের বাসায় গেছি তখনই, তো বলে না এতদিন তার ছেলে চাকরি টাকরি পায় না, এখন চাকরি পাইছে, এখন বিয়ে করাবে, আপুকে বলছে আমার। তো আপু এক পায়ে রাজি, দুলাভাই রাজি, তারা সবাই হচ্ছে আমাকে এসে বলতেছে যে এরকম এরকম তোর বিয়ের জন্য কথা হয়েছে, ও তোকে। তো ছেলেটা দেখতে সে একদম খাটো ছিল, এই জিনিসটা আমার একদম পছন্দ না, যে ছেলে মানুষ একটু লম্বা চড়া হবে, খাটো ছেলেদের আমি এমনিতেও একটু পছন্দ করতাম না। তো আমি হচ্ছে এমনিতে তো আমার মনে অন্য কিছু, সেটা তো আর বলা যাবে না। তখন আমি আপুকে বললাম যে আপু আমি তো পড়াশোনা করতে চাই। তো ওনার মা আমাকে পড়াশোনা করাবে না, যে বৌদিকে চাকরি করাবো, পড়াশোনা করবো কেন, এরকম বলতেছে। তো এখানে আমার কাছে একটা মানে পয়েন্ট ছিল যে আমি পড়াশোনা আমি কমপ্লিট করতে চাই, আমি চাকরি করবো, আমি মাকে নিয়ে থাকবো, বিয়ে শাদী নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি না। তখন হচ্ছে আপু বলল যে তুই মাকে নিয়ে একা তো তুই থাকতে পারবি না, মেয়ে মানুষ বিয়ে করতেই হবে, অনেক বুঝাইলো, বাট আমি বিয়ে করবো না করবোই না। তো খুব সুন্দর একটা সম্বন্ধ, তার জন্য বাদ দিয়ে দিলাম, হয়তো ভাগ্যে নেই।
এরপরে সে আমাকে হচ্ছে আমাদের কথা হচ্ছে, তাকে জানাইলাম এরকম এরকম আমার একটা বিয়ের প্রস্তাব আসছিল, আমি আপনার জন্য ভেঙে দিলাম। তখন আমরা খুব হাসলাম যে এরকম তুমি বলো নাই বাসায় আমার কথা। আমি বললাম যে না। তো তাকে জিজ্ঞেস করলাম আপনি বাসায় কাউকে বলছেন? সে বললো আমার নানু জানে তোমার কথা, তোমার ছবি দেখাইছে, নানু খুব পছন্দ করছে, আর কাউকে তেমনভাবে বলা হয় নাই, তবে নানু সবাইকে টুকটাক বলছে যে আমি একটা মেয়েকে পছন্দ করি। এভাবে অনার্সটা কমপ্লিট হয়ে গেল। 2 বছর ফোনে কথা বলছি, সে আর বাংলাদেশে আসে নাই। ততদিনে আমি মানে আমার দিন দুনিয়া স্বামী সব কিছু তাকে ভেবে ফেলছি। মানে অনার্স কমপ্লিট হওয়ার ফাইনাল ইয়ারের কিছুদিন আগে থেকে তার বিহেভিয়ারটা হুট করে চেঞ্জ। সে হচ্ছে আমাকে তেমন নিজে সেধে যে আগে সে আমার গায়ে পড়ে সারাদিন মেসেজ করতে থাকতো, কী করছো, কী খাইছো, কী না কি, কোনো মেসেজ করে না এখন আর। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাকতেই পারে মানুষ। তো আমি তাকে যখন ফোন দিই তখন কিন্তু সে আমার সাথে খুব যে মানে মনোযোগ দিয়ে ভালোবেসে কথা বলে সেটাও না। তো একটা মানুষ যখন আপনাকে অবহেলা করবে সেটা কিন্তু বোঝা যায়। তো এভাবে 6 মাসের মতো হয়ে গেল তার মানে ব্যবহারের পরিবর্তনটা। বাট আমি যেহেতু খুবই নম্র স্বভাবের মেয়ে ছিলাম, আমার ওই যে ঝগড়া করার অধিকার দেখানো, যেহেতু তার সাথে আমার বিয়ে হয়নি, এগুলো আমার মধ্যে কখনোই ছিল না। আমি একদমই তাকে মানে অধিকার দেখাইতাম না যে কেন হচ্ছে আপনি এরকম করবেন বা কেন আপনি আমার সাথে কথা বলবেন না। তো একদিন হচ্ছে আমার ভীষণ মন খারাপ ছিল, আমি ভাবলাম যে তার সাথে একটু কথা বলি তো হয়তো বা ভালো লাগবে। তো তাকে আমি হচ্ছে অনেকগুলো ফোন দিলাম, সে রিসিভ করলো না। তো আমি হচ্ছে তাকে একটা ভয়েস পাঠাইলাম যে আমার মনটা ভীষণ খারাপ, আপনি হচ্ছে ফোন দিয়েন ফ্রি হয়ে। তো সে না আমাকে মানে সারা দিন রাত চলে গেল আর ফোন দিল না। ওটাতে না আমার খুব রাগ হইলো যে আমি কি এতটাই তুচ্ছ, সে কেন হচ্ছে আমাকে ফোন দিচ্ছে না, বা কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারে, বলতে পারে, আমি আর তাকে ফোন দিব না, দেখি সে ফোন দেয় কিনা। তো এরকম করতে করতে সে হচ্ছে প্রায় আমাদের মানে 1 মাস হয়ে গেছে, সেও ফোন দেয় না, আমিও ফোন দিই না। ফাইন, ফোন দেয় না, কথা হয় না। 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে আমি বেহায়ের মতো তাকে একটা ফোন দিলাম, যে ফোন দেওয়ার পরে সে রিসিভ করছে। রিসিভ করার পরে আমি বলতেছে যে এতদিন পর ফোন দিলাম। তা আমি বললাম যে আমি যে আপনাকে মেসেজ করলাম, আমার মনটা ভালো না, ভয়েস করলাম, আপনি ফোন দিয়েন, কই আপনি তো দেখছেন যে উনি যে সিন করছে সেটা তো আমি দেখলাম, বাট আপনি তো কোনো রিপ্লাই করলেন না। তখন সে বলতেছে ব্যস্ত ছিলাম এই জন্য করতে পারি নাই, হ্যান ত্যান। তো কথার মধ্যে যেই মানুষটা আমার জন্য এতটা পাগল ছিল, তার হুট করে ব্যবহার পরিবর্তন হয় সেটা তো আমি বুঝতে পারতেছিলাম। তখন তাকে আমি মানে ক্লিয়ার করে জিজ্ঞেসই করলাম যে আপনি কি আমাদের মানে যে সম্পর্কটা, এই যাই হোক সম্পর্কটাকে আপনি রাখতে চাচ্ছেন না, বা আপনার জীবনে কি নতুন কেউ আসছে, বা আপনি কি অন্য কাউকে পছন্দ করেন? যদি এরকম হয় তাহলে আপনি আমাকে জানায় দেন, আমি হচ্ছে আর আমি হচ্ছে আপনার কাছ থেকে দূরে সরে যাব বা নিজেকে বোঝানোর চেষ্টা করব, এরকম ওনাকে বললাম। বলার পরে সে হচ্ছে কিছু ওই দিন আমাকে কিছু বললো না, বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পরে ফোন দিই, আমি একটু ব্যস্ত। এই কথা শুনে এটা রেখে দিল। তো আমি ভীষণ কান্না করতেছিলাম যে কি হইতেছে আমার সাথে। আমি তো মানে এইরকম একটা পর্যায়ে চলে গেছি, যেহেতু কোনোদিন কারোর সাথে আমার প্রেম ট্রেম হয় নাই, বা আমাকে কেউ এতটা কেয়ার করার পরে তাকে আমি পছন্দ করছি, তো আমার সব কিছু তাকে নিয়ে ভাবা। তো আমি তাকে খুবই ভালোবাসতাম এবং মন থেকে চাইতাম যে তার সাথে আমার বিয়েটা হোক। প্রথম ভালোবাসা বলে কথা, কিন্তু তার ব্যবহার দেখে কেন জানি কোথাও একটা আমার মনে হচ্ছিল যে এই সম্পর্কটা আর টিকবে না, কারণ এরকমই হওয়ার ছিল, না হলে সে কেন হচ্ছে আমার সাথে এরকম করবে। তো বেশ কিছুদিন চলতেছে এভাবেই। আমি ফোন দিলে কথা হয়, না হলে সে আর ফোন দেয় না। তখন হচ্ছে আমি একদিন খুব রাগ হয়ে, এর মাঝে আমি টাকা পয়সা গুছাইতেছি, আমি ঢাকা চলে যাব, মাস্টার্স করব। তো এর মাঝে আমার 2-3টা বিয়ের ঘর আসছে আরও খুব ভালো ভালো। তো ওইখান থেকে আমি বিয়েটা করি নাই পড়াশোনার দোহাই দিয়ে দিয়ে, যে না আমি পড়াশোনা করব, চাকরি করব, মাকে নিয়ে আমি খুব ভালোভাবে থাকবো। তো আমাদের গ্রামের একদম অজপাড়াগাঁও সেই জায়গাটাতে আমি হচ্ছে এরকম এত বড় হয়ে গেছি, বিয়ে করতেছি না, এটা নিয়ে মানুষও খুব কথা বলে, মা খুব চায় আমি বিয়ে করি, বাট আমি তো তার আশায় বসেছিলাম। তো এরকম দেখতে দেখতে 2-3 মাস হয়ে যাওয়ার পরে একদিন আমার খুব মানে রাগ হইলো। তখন তাকে আমি বললাম যে আপনার যদি জীবনে অন্য কেউ থাকে আপনি আমাকে বলে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আর আপনার জন্য আমি মরে যাচ্ছি না, যে আপনি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব, বা আপনার সাথে আমার প্রেমটা করতেই হবে। তো ক্লিয়ার করে দিলেই পারেন, সম্পর্ক করলে করার মতো করবেন, না করলে নাই। আপনাকে তো কোনো জোর করতেছি না। আপনি প্রথমে সেধে যেচে পড়ে প্রেম করতে আসছেন, তখনও আপনাকে আমি জোর করি নাই, আর এখন আপনি ছেড়ে দিলেও আমি জোর করব না। তো কথাগুলো ছিল আমার রাগের জায়গা থেকে, কিন্তু আসলে তো আমার মনের কথাগুলো ছিল না। তো তাকে এটা বলার পরে সে আমাকে অনায়াসে জানাইলো যে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে তোমার ফিলিংসটা বলে দিছো, তোমার আমার প্রতি এত গভীর কোনো ফিলিংস না, এটা শুনে আমি খুব খুশি হইলাম, আমি বিয়ে করে ফেলছি। মানে কি আপনি বিয়ে করে ফেলছেন? বলতেছে হ্যাঁ, আমার ফোনে একজনের সাথে কাবিন হয়ে গেছে, আমার বাবা মা পছন্দ করছে, আমি মানা করতে পারি নাই, আমাদের ফ্যামিলিগত
বাবার ফ্রেন্ডের মেয়ে, ওনাদের সাথে ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। এখন উনি আমার কাছে এখানে চলে আসবে। তো আমি হচ্ছে তোমার সাথে আর কীভাবে কথা বলবো, তো তোমাকে আমি খুব ভালোবাসতাম, আমি চাইতাম আমি দেশে এসে তোমাকেই বিয়ে করব, কিন্তু আমি আমার মা বাবাকে বলার পরে তারা বিষয়টা বুঝতে চায় নাই। ফাইন। তো এটা শোনার পর তো আমার আর মানে কোনো কিছুই থাকে না কথা বলার জন্য। এটা ছিল তার সাথে আমার এই যে কথাটা হয়েছে, এটা ছিল 2022 সালে। তখন আর তেমন কোনো কথাবার্তা, এরপর থেকে আমি তাকে টোটালি ব্লক করে দিলাম, আর কোনো কথাবার্তা বললাম না। প্রচুর কান্না করলাম, প্রায় 3-4 মাস ছিল সারা রাত শুধু কান্নাই করছি। তারপরে 2023-এ চলে আসলাম ঢাকায় এসে মাস্টার্স করার জন্য ভর্তি হইলাম, একটা চাকরি নিলাম, মাকে টাকা পয়সা পাঠাচ্ছি, একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্ল্যাটে ভাড়া থাকি একটা মেয়ের সাথে। কোনো রকমে জীবন চলতেছে। বাট কখনো যখন মনে পড়ে সেই সুন্দর স্মৃতিগুলো, তখন আর নিজেকে সামলে রাখতে পারি না, প্রচুর কষ্ট হয়। আবার যখন সে আমাকে ছেড়ে দিছে সেটা মনে হয়, তখন তাকে প্রচুর ঘেন্না হয়। তো এই 2 বছরে 2024-25-এ 26 চলতেছে, এর মধ্যে বিয়ের সম্বন্ধ প্রচুর আসছে। বাট তার জায়গায় অন্য কাউকে বসাবো স্বামী হিসেবে দেখবো, সেটা এখনও পারতেছি না। তো জানি না আল্লাহ কতটুকু ধৈর্য দিবে, বা আদৌ কি রাখছে কিনা জীবনে কারোর সাথে এরকমভাবে মনের মিল হবে বা তাকে বিয়ে করব। তো সেই অপেক্ষায় আছি, যদি পাই এরকম কেউ হয়তো বা বিয়ে শাদী করবো, আর না হলে জীবনটা এভাবেই কাটবে। আপাতত তো বিয়ে শাদী করার আমার তেমন কোনোই চিন্তা ভাবনা নাই। সবাই বলতেছে বুড়ো হয়ে যাচ্ছিস, গ্রামের মামারা খালারা আত্মীয় স্বজনরা, আর পরে তো আর বিয়ে হবে না। বাট আমি কোথাও একটা তাকে হয়তো এখনও ভুলতে পারিনি। আমার বিয়েটা না হওয়াটাই আমার কাছে মনে হয় বেস্ট, অন্য কাউকে ঠকানো হবে। তো এটাই ছিল আমার কারো কাছ থেকে খুব সুন্দরভাবে ঠকে যাওয়ার গল্পটা। যদি আপনাদের আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জীবনে, আমিও চাই সামনে আগাতে, বিয়ে শাদী করতে, জীবনটাকে সুন্দরভাবে সাজাতে, কিন্তু মন তো সায় দিচ্ছে না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ এরকম আমাকে দেয় তৌফিক, আমি যাতে কারোর সাথে সংসারটা সুন্দর মতো করতে পারি। তো মাকে নিয়ে খুব ভালোই আছি। এটাই ছিল আপুর গল্পটা। প্রথম দিকে যখন পড়ছিলাম আমার মানে এত ভালো লাগছিল যে মনে হয় আপুটার ভাইয়াটার খুব সুন্দর একটা সংসার হবে, বা খুব মিল হবে তাদের এরকম, বা ভাইয়াটা আপুটাকে খুব কেয়ার করবে, ভালোবাসবে, এরকম কিছু একটা হবে। বাট গল্পের এন্ডিংটা দেখে আমার খুবই কষ্ট লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবা, লাইক কমেন্ট করবা। আর ইউটিউবে কিন্তু হৃদমায়ার প্রেম কাথার 2য় পর্বটা পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে গিয়ে শুনে আসতে পারো। আর যারা হচ্ছে নতুন আজকে আমার ভিডিও দেখতেছো, তারা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে ওইখানে খুব সুন্দর সুন্দর গল্প আছে, গিয়ে শুনতে পারো। আর যারা আমাকে বারবার কমেন্ট করতেছো আপু হচ্ছে আদি বতনুর পর্বটা দাও, 7 নম্বর পর্বটা, তো পর্বটা ভাই আমি ভয়েস দেওয়া শেষ, ওটা সব কিছু করা শেষ ভাই, ওই পর্বটা পোস্ট করলে পোস্ট হচ্ছে না। এখানে কী প্রবলেম হয়েছে আমি বলতে পারি না। তো কিছু একটা প্রবলেম হয়তো আমার ল্যাপটপে হইতেছে, যার কারণে ভিডিওটা পোস্ট হয় না, বা কিছু একটা সমস্যা হচ্ছে যেটা আমি জানি না আসলে। তো অন্য ভিডিও পোস্ট হইতে মানে অনেক সময় নিতেছে। তো ওই ভিডিওটা আমি একটু বড় করছি, প্রায় 35 মিনিট, যার কারণে ওইটা হয়তো বেশি সময় নিচ্ছিল বা হচ্ছিল না পোস্ট। আর এগুলো আবার একটু ছোট করতেছি, যার কারণে হয়তো হয়ে যাচ্ছে, আমি সঠিক জানি না, আমি আন্দাজে বলতেছি। তো আমি হচ্ছে যাব বাইরে, এটা নিয়ে ঠিকঠাক করার পরে তোমাদের পোস্ট করে দিয়ে দেবো, এটা আমার বলা হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে এটা বলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।